মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। রাইমা প্রেমের গল্প খুব ভালোবাসে। ও নিজেও রোমান্টিক মানুষ। সূর্যকে নিয়ে মনে মনে ও কত কিছু ভেবে ফেলেছে। অপরাজিতার কথা শুনতে শুনতে প্রেমিক সম্পর্কে নিজের মনে হওয়াগুলো মিলিয়ে নিচ্ছিল। রাইমা জিজ্ঞেস করল, গান গাইলি ওর সাথে? অপরাজিতা বলল, ধুর, আমার তো কি লজ্জা লাগছিল ওর সাথে গাইতে। ও আমার থেকে অনেক ভালো গান করে জানিস। ইউটিউবে সেসব ভিডিও আছে, তোকে দেখাবো। আমাকে গাইতে বলাতে আমি তো ইনিয়ে বিনিয়ে কাটাচ্ছিলাম, কিন্তু ছাড়লো না, জোর করে গাওয়ালো। কিছুক্ষণ একসাথে গাইলামও আমরা। তারপর যখন দেখলো একটু একটু সুর যাচ্ছে, চোখ পাকিয়ে বলল, কতদিন রেওয়াজ করিস না ঠিক করে? আমি হাসলাম। ও কি বলেছিল জানিস? রাইমা উৎসুক চোখে তাকিয়ে রইল অপরাজিতার দিকে। অপরাজিতা এখনো সেই কথা বলতে লজ্জা পাচ্ছে। তাই দেখে রাইমা আরো উৎসাহী হয়ে জিজ্ঞেস করলো, কি বলছিল বল না। হালকা হেসে অপরাজিতা বলল, বলেছিল এরকম হাসিস না, তুই সামনে বসে হাসলে আমার সব সুর গুলিয়ে যাবে। রাইমা উত্তেজনায় চিৎকার করে উঠল, উফ কি রোমান্টিক ভাই। অপরাজিতা মাথা নাড়ল। সৌমিক বলল, রাইমা, তোর কপালে দুঃখ আছে, কিন্তু এই সব কথা শুনে তুই যদি প্রেমিকের মান বিচার করিস। ওকে কথা শেষ করতে দিল না রাইমা। বলল, ধুর, তুমি আবার প্রেম বোঝো নাকি? চুপ করো তো, ডাক্তারি পড়ে পড়ে না তোমার মনে জং ধরে গেছে। সৌমিক এবার অপরাজিতার দিকে তাকালো। বলল, কি রে, তুই অন্তত এর বিরুদ্ধে কিছু একটা বল। এভাবে তো আমাকে একটা দুদিনের মেয়ে অপমান করতে পারে না। আমি কিন্তু ওর থেকে অনেক বড়। সৌমিকের দিকে সহানুভূতির দৃষ্টিতে তাকালো অপরাজিতা। মুখে বলল, সত্যি তোমাকে কেউ একটুও সম্মান দেয় না। বলেই হাসতে শুরু করলো। অপরাজিতা আর রাইমার সৌমিককে নিয়ে এই হাসাহাসির পর্ব বেশ কিছুক্ষণ চলল। তারপর অপরাজিতা আবার ফিরে গেল গল্পে। ওর জীবনের প্রথম সিরিয়াস প্রেমের গল্প এটা। তাই এই গল্পে যতই যন্ত্রণা থাক, ও খুব আগলে রেখে দিতে চায় এই স্মৃতিটুকু। অপরাজিতা বলল, ওদের বাড়ির কাছেই একটা চার্চ আছে জানিস। বহুদিন আর ওই রাস্তায় যাওয়া হয় না। একসময় ওই চার্চটাই আমার ঘর বাড়ি হয়ে গেছিল। আমাদের জিওগ্রাফির প্র্যাকটিক্যাল ক্লাসগুলো থাকতো সেকেন্ড হাফে। কোনো দিন সেই ক্লাসে আমি ঢুকিনি। স্কুলের পেছন দিকে একটা গেট ছিল, সেই গেট দিয়ে বেরিয়ে পড়তাম টিফিনের বেল পড়লেই। তারপর দিয়ে ছুট সোজা চার্চের সামনে এসে থামতাম। ওই চার্চের দেখাশোনা করতো যে, তার সাথে খুব ভাব হয়েছিল আমার। দুপুরবেলা সেই কাকুটা বাগান পরিষ্কার করত, গাছ লাগাতো, আর আমার সঙ্গে গল্প করত। দাঁড়া, তোকে একটা জিনিস দেখাই বলেই ফোনটা প্লাগ পয়েন্ট থেকে খুলে আনলো অপরাজিতা। লক স্ক্রিনটা খুলে হোয়াটসঅ্যাপে চার্চ কাকু নামে সার্চ করলো। ডিপির জায়গাটা ক্লিক করে ছবিটা দেখালো। ফোনের স্ক্রিন জুড়ে এক বৃদ্ধের অমায়িক হাসি ফুটে উঠল। রাইমা বলল, ভাগ্যিস স্মার্টফোন ছিল বল, না হলে এই ক্যাবলার মতো স্মৃতি আগলে রাখতে পারতাম আমরা। অপরাজিতা বলল, আমার জীবনের ওই দুপুরগুলোই বেস্ট জানিস তো। আমি যে শুধু প্রেমের জন্য অপেক্ষা করতাম তা নয়, ওই কাকুর কাছে অনেক গল্প শুনতাম। আমার প্রিয় গল্প ছিল স্নো হোয়াইটের। একজন মানুষ যে আমার মতো ধেড়ে একটা মেয়েকে স্নো হোয়াইটের গল্প বলে শান্ত করতে পারে, আগে বুঝিনি। নিজেকেই আমার তখন স্নো হোয়াইট মনে হতো। মনে মনে ভাবতাম, ওই প্রাসাদের ঘরে আমার রঙিন মনটা ঘুমোচ্ছে, কেউ একজন আসবে, মনের ঘুম ভাঙাবে। হঠাৎ লজ্জা পেল অপরাজিতা। বলল, ধুর, কি সব যে বলছি না আমি। রাইমা বলল, কি আবার বলবি? নিজের মনের কথাই তো বলছিস। মাঝে মধ্যে সব শেয়ার করা দরকার, তুই জানিস না? শেয়ারিং মিনস কেয়ারিং।
রাইমাকে অপরাজিতা সবকিছু বলছে দেখে সৌমিক আনন্দ পেয়েছিল। ও জানে অপরাজিতার জীবনে একজন মেয়ে বন্ধু খুব দরকারি, আর এই রাইমা মেয়েটি বড্ড মিষ্টি। সৌমিকের ওকে নিজের মন বলেই মনে হয়, তাই যখন ইচ্ছে ওকে নিয়ে মজা করার অলিখিত অধিকারও সৌমিকের আছে। এখন আবার সৌমিক বলল, দেখেছিস অপু, তোর বন্ধুর জ্ঞানে নাড়ি কিন্তু টনটনে। অপরাজিতা বলল, থামবে তুমি? এই রাইমা, ওর সঙ্গে ঝগড়া শুরু করিস না তো, গল্প শোন। আমার প্রথম সাইকেল চালাতে শেখাও ওই চার্চেই। কাকুই শিখিয়েছিল। চার্চের মাঠে সাইকেল নিয়ে ডান দিক থেকে বাঁ দিক আর বাঁ দিক থেকে ডান দিক গোল গোল করে ঘুরতাম। এখানে এসে ফোন করতাম ওকে। রাইমা বলল, ওকেটাকে? অপরাজিতা বলল, ইয়ার কি করিস না, ওকে মানে ইন্দ্রকে। রাইমা বলল, নামটাতেই একটা ব্যাপার আছে কিন্তু। অপরাজিতা বলল, ধুর, কথার মাঝে এতবার থামালে গল্প বলা যায় নাকি, যা তো, আর বলবো না। রাইমা এবার শান্ত হয়ে বসল, বলল, না 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 না, প্লিজ না, এই আমি চুপ করে বসলাম, মুখে আঙুল দিলাম, তুই বল, আমি আর একটাও কথা বলবো না। অপরাজিতা বলল, ইন্দ্রকে ফোন করার পর ও চার্চে আসতো, তারপর সারা দিন দুজনে গান করতাম, অনেক গান, অনেক গল্প। মা আমাকে যা টিফিন দিত ভাগ করে নিতাম ওর সাথে। কত গানের সুর ভেবেছিলাম আমরা। রাইমা বলল, ও বাবা, শুধু গানের সুরই ভাবলি, তাহলে আর কি হলো? অপরাজিতা বিরক্তি দেখিয়ে বলল, আবার তুই বাজে কথা শুরু করলি তো। রাইমা আর মুখে কিছু বলল না, বাধ্য মেয়ের মতো মুখে আঙুল দিয়ে বসল। সৌমিক বলল, ওই বাঁদরগুলো দেখেছিস অপু? কিছু দেখবো না, কিছু বলবো না। অপরাজিতা হেসে উঠল, আর রাইমা রাগী চোখে তাকালো সৌমিকের দিকে। তারপর অপরাজিতাকে বলল, তোর বয়ফ্রেন্ড আমাকে অপমান করলো, কিচ্ছু বললি না তুই, আবার হাসছিস? ছি, কেমন বন্ধু তুই? অপরাজিতা বলল, তোরা এই যাত্রাপালাটা থামাবি না তো? সৌমিক বলল, একটু চা মুড়ি চপ হলে গল্পটা কিন্তু জমে যেত। অপরাজিতা বলল, তুমি খাওয়া ছাড়া কিচ্ছু ভাবতে পারো না না? সৌমিক বলল, খাওয়া নিয়ে কোনো কথা হবে না বলে দিলাম। বলেই উঠে পড়ল, নিচের দিকে চলে গেল। সিঁড়িতে দুমদাম পায়ের শব্দ পেল অপরাজিতা আর রাইমা। অপরাজিতা বলল, নিশ্চিত দিদুনকে জ্বালাতে গেল, ঠিক এবার দিদুন রান্না করতে শুরু করবে। যাকে ছাড়, যা পারে করুক। অপরাজিতা কথা শেষ করেই বুঝতে পারল রাইমা কিরকম অন্যমনস্ক। ও বলল, কি রে রাইমা, কিছু ভাবছিস? রাইমা তাকিয়েছিল জানলার দিকে, কিছু বলল না। ও হয়তো খেয়ালই করেনি। অপরাজিতা এবার ওকে হালকা ধাক্কা দিয়ে ডাকলো, আই রাইমা, কি হলো রে? এইবার রাইমা তাকালো অপরাজিতার দিকে। ও ভালোই বুঝতে পারল ওর চোখ মুখ দেখে অপরাজিতা কিছু একটা আন্দাজ করেছে, কিন্তু অপরাজিতা যাতে কোনো প্রশ্ন না করে ও খুব স্বাভাবিক গলায় উত্তর দিল, কই, কিছু হয়নি তো। অপরাজিতা বলল, বাহ, তুই আমাকে বলবি আর আমি বিশ্বাস করব? জানলার দিকে তাকিয়ে কি একটা ভাবছিলি? একদম এদিকে মন ছিল না তোর। আমি তো সব বলছি তোকে, তুই একটু বিশ্বাস করে বললি না হয়। অপরাজিতার চোখে বড় মায়া। এই ভরসার চোখ দুটো সত্যি রাইমা হারাতে চায় না। ও বলল, আমার মাঝে মধ্যে কেমন ভয় করে জানিস, মনে হয় আমি তো সূর্যকেও খুব কাছ থেকে চিনি না। আজকে তোর সাথে যা হলো সে তো সবার চোখের সামনে, কিন্তু লোকজনের চোখের আড়ালেও তো কত মানুষ কত খারাপ কাজ করে, বুঝতে পারি না, ভরসা পাই না নিজের ওপর। আদৌ সূর্য মানুষটাকে আমি চিনেছি তো? অপরাজিতা আলতো করে হাত রাখলো রাইমার কাঁধে, তারপর বলল, আমরা কেউই তো কাউকে চিনি না বল, শুধু নিজেকে চিনি খুব ভালো করে। আমরা বাইরে না দেখাতেই পারি,
কিন্তু নিজের ভেতরে ভালো লাগা, খারাপ লাগা সব টের পাই। নিজের কাছে সৎ থাকা খুব দরকার, জানিস তো। যখন যেখানে কষ্ট হবে তখন সেখান থেকে নিজেকে ভালোবেসে সরে আসতে হয়, সেটা কাজের জায়গা হোক বা সম্পর্ক। বুঝলে রাইমা? রাইমা বলল, তুই খুব স্ট্রং অপরাজিতা, আমি কি পারবো? অপরাজিতা বলল, আমরা সবাই পারবো। অপরাজিতা আর রাইমা নিজেদের জীবনে অনেকখানি একে অপরের সঙ্গে ভাগ করে নিচ্ছিল। অপরাজিতা ভাবতেই পারেনি বন্ধু পাওয়ার সময় পেরিয়ে এসে ও রাইমার মতো একজনকে পাবে। রাইমা ওর জীবনে আগে কখনো এত ম্যাচিওর কাউকে পায়নি। নিজেদের সব দ্বিধা নিয়েই ওরা কথা বলতে চাইছিল। রাইমা বলল, একটা কথা জিজ্ঞেস করব? অপরাজিতা বলল, এমা, এটা আবার কেমন প্রশ্ন? অবশ্যই জিজ্ঞেস করবি, বল। রাইমার সংকোচ হলো প্রশ্নটা করতে, তাও জিজ্ঞেস করল, এই প্রেমটা তোর ভেঙে গেল কেন? মানে শুনে তো মনে হয় বেশ সুন্দর এগোচ্ছিল সম্পর্কটা। অপরাজিতা বলল, ওই যে আমি সরে আসতে পেরেছিলাম ঠিক সময়ে। রাইমা বলল, কিন্তু সরে এলি কেন? অপরাজিতা মাথা নিচু করল, তারপর বলল, হয়তো আমারই সমস্যা ছিল, আমি বুঝিনি তখনও প্রেম ব্যাপারটা ঠিক কি। কখনো বলবো, এটা অনেক লম্বা গল্প। অপরাজিতা দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, তবে এই প্রেমটা ভাঙলো বলেই না আমি সৌমিককে পেলাম জীবনে। রাইমা বলল, হ্যাঁ তা ঠিক, আর সৌমিকদার মতো মানুষ আজকাল খুব একটা পাওয়া যায় না। তো জানতে ইচ্ছে করছে, যে প্রেমের সাথে তুই এইভাবে জড়িয়েছিলিস সেটার শেষ কিভাবে হলো? আমার তো কোনো তাড়া নেই, তুই বল না গল্পটা। সৌমিক আমার থেরাপিস্ট ছিল, আমার মনের সব থেকে ভালো খোঁজ ও রেখেছে বলেই হাসলো অপরাজিতা। অপরাজিতা সম্পর্কে অনেকটা খোঁজ রাখলেও এই ঘটনাটা রাইমার জানা ছিল না। আজকে অপরাজিতার মুখে শুনে ও অবাক হলো, বলল, মানে সৌমিকদার সাথে তোর পরিচয় পেশেন্ট হিসেবে? কি এমন হয়েছিল অপরাজিতা যে তুই এত সমস্যার মধ্যে পড়েছিলিস? অপরাজিতা বলল, আমি তখন প্রায়ই যাতায়াত করতাম ইন্দ্রর বাড়ি। ওরা ফ্ল্যাটে থাকতো, অনেক উঁচুতে ছাদ, সেই ছাদেও বহু দুপুর আমরা কাটিয়েছি। এটা যখনকার কথা, প্রেম তখনও অফিসিয়াল নয়, মানে দুজনেই মনে মনে জানি, মুখে কেউই বলে উঠতে পারিনি। সেদিন পাশাপাশি বসেছিলাম আমরা জলের ট্যাঙ্কের ধারে। অনেক নিচে পুকুরটায় কতগুলো মাছরাঙা আর পানকৌড়ি ডুব দিচ্ছিল জলে, উঠে পড়ছিল আবার। ভারী সুন্দর লাগছিল ওদের খেলা দেখতে। ইন্দ্র হঠাৎ বলেছিল, আমাকে দেখ কিরকম ওই পানা পুকুরের মতো দশা। আমি জিজ্ঞেস করেছিলাম, এরকম কেন বলছো? ও বলেছিল, গান নিয়েই থাকতে চাই ও, ইঞ্জিনিয়ারিং ভালো লাগে না, প্রত্যেক দিনের প্র্যাকটিক্যাল নিয়ম বাঁধা ক্লাসরুম একদম পোষাচ্ছে না ওর। শুনে আমার কষ্ট হয়েছিল। সত্যি তো, কি ভালো গান করে ও, তাও বাড়ির পরিস্থিতির জন্য কিছুতেই সাহস পাচ্ছে না। ভরসা করে গান নিয়েই থেকে যাব বলতে পারছে না। ওদের বাড়ির আর্থিক অবস্থাও খুব একটা ভালো ছিল না, বুঝলি। প্রেমে পড়লে মানুষ বোধহয় বুদ্ধি টুদ্ধি সাইডে ফেলে রেখে দেয়। ওইটুকু বয়সেই আমার মনে হয়েছিল ওর জন্য আমার কিছু একটা করা দরকার। আমি হেসে বলেছিলাম, তাই বলে তুমি নিজেকে পানা পুকুর বলবে? একদম চিন্তা করো না, আমি তো টিউশন করি, যা টাকা পাই সব দিয়ে দেব তোমাকে, তুমি মন দিয়ে গান করো। ও তখন আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল, বলেছিল, আমার পানা পুকুর হয়েও কোনো দুঃখ নেই। কেন জানিস? কারণ ওই পান কৌড়িটা তুই। আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল, একটা পাখি বারবার ডুব দেয়
আর উঠে পড়ে জল থেকে। পুকুরটার সাথে ওর যেন কত জন্মের সম্পর্ক। পৃথিবীর শেষ দিন ঘনিয়ে এলেও ও এভাবেই পুকুরের জলে ডুব দিয়ে উঠে পড়বে আবার। আমি কিছু বলতে পারিনি তখন, শুধু ওর হাতটা জড়িয়ে ধরেছিলাম। আমার প্রত্যেকটা হার্টবিট শুনতে পাচ্ছিলাম। তারপর আর কি, ধরে নিলাম এটাই অফিসিয়াল প্রপোজাল। দিন দিন আমাদের সম্পর্ক আরো গাঢ় হলো, একে অন্যের বন্ধুদের সাথে পরিচয় হলো, ভালোই এগোচ্ছিল সবটা। এই অবধি বলেই থামলো অপরাজিতা। সৌমিক ঘরে ঢুকলো, সঙ্গে দিদুন। ঘরে ঢুকেই হইচই শুরু করলো দিদুন। বলল, ও মা রাইমা, কি সুন্দর দেখাচ্ছে তোকে। তারপর অপরাজিতার দিকে ফিরে বলল, দেখ অপু, রাইমা কি সুন্দর লিপস্টিক পরেছে, ঠোঁট দুটো কি সুন্দর লাগছে। তোকে কত বলি, কিছুতেই শুনবি না। অপরাজিতা বলল, আহ দিদুন, তুমি আবার জ্বালাতে এলে তো, একেই সৌমিক। সৌমিক বলল, দিদুন তোমাকে কিন্তু সুগ্রীব বলছে। দিদুন আলতো করে চাঁটি মারল সৌমিকের মাথায়। তারপর বলল, সব সময় শুধু আমার আর নাতনির মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা, তাই না রে? রাইমা বলল, ও দিদুন তুমি দাঁড়িয়ে রইলে কেন, বসো না। আমরা তো অপরাজিতার প্রেমের গল্প শুনছি, তুমি তোর প্রেমের কাণ্ডারি একদম, তোমার কন্ট্রিবিউশনটাও শুনতে হবে। দিদুন বলল, আমি গল্প শোনাতেই পারি, তবে একটা শর্ত আছে বাপু। রাইমা বলল, বলো না কি শর্ত? দিদুন বলল, আগে তোর বান্ধবীকে বল আমাকে একটা গান শোনাতে। কতদিন গান শোনায় না জানিস? আমি বুড়ো মানুষ, আর কদিনই বা আছি, এইটুকুই তো আশা মানুষ করে নাতি নাতনির কাছে, তাই না? দিদুনের আড়ালে দাঁড়িয়ে সৌমিক হাসছিল। অপরাজিতা বলল, সৌমিক তোমার মাথায় ঢোকালো না এটা? সৌমিক বলল, আমি? অপরাজিতা বলল, তা নয় তো কি, আমি কি বোকা নাকি? রাইমা বলল, না না, তুই তো খুব চালাক, কিন্তু আমিও দিদুনের পক্ষেই আছি, মোটেই এখন তোর কোনো মতামতকে পাত্তা দেয়া হবে না। সৌমিক বলল, হ্যাঁ গান শুরু হবে, কিন্তু দাঁড়া, আমি আগে নিচ থেকে মাছের চপটা নিয়ে আসি। দিদুন এত খাটাখাটনি করে বানালো যখন। অপরাজিতা এবার খুব রেগে গেল, বলল, তুই দিদুনকে দিয়ে এসব করিয়েছিস? সৌমিক বলল, বারে, আমি যে তারপর দিদুনকে হাত ধরে ওপরে নিয়ে এলাম নাতনির গান শোনাতে। দিদুন বলল, অপু তুই সব সময় ছেলেটাকে ওরকম করিস না তো, বেচারা একটু খেতে ভালোবাসে, আর তোকে তো বলেনি বাপু, আমার কাছে আবদার করেছে। দিদুনের কথা বলার ফাঁকেই সৌমিক বেরিয়ে গেল ঘর থেকে। অপরাজিতা বলল, হ্যাঁ হ্যাঁ, লাই দিয়ে মাথায় তোলো একেবারে। দিদুন বলল, তোমাকেও তো কম লাই দিইনি মা। রাইমার খুব ছোটবেলাতেই দাদু ঠাকুমা সবাই মারা গেছে। আজকে দিদুনকে দেখে ওর বারবার ঠাকুমার কথা মনে পড়ছিল। ও দিদুনকে বলল, তুমি যদি আমার দিদুন হতে, আমি একদম অপরাজিতার মতো করতাম না, জানো তো, তোমাকে অনেক গান শোনাতাম। দিদুন বলল, আমি তো তোরও দিদুন, আর গান শোনাতে না পারিস নাচ দেখাবি আমাকে? সৌমিক ঘরে ঢুকলো মাছের চপ নিয়ে, বলল, এই তো আমি এসে পড়েছি, দিদুন আমার পাশে এসে বসো। আই রাইমা নিচে নাম, অনেকক্ষণ বসে আছিস এক জায়গায়। কই রে অপু, গান শুরু কর। রাইমাদের গম্ভীর আলোচনায় ছেদ পড়াতে মনে মনে খুশি হয়েছিল দুজনে। চটপট বিছানা ছেড়ে নিচে নামলো রাইমা, বলল, বল কি গাইবি? অপরাজিতা বলল, আমি এসব জানি না, তুই রাজি হয়েছিস তুই বলবি, আমার এমনি গলায় সুর তাল নেই আর। সৌমিক বলল, এই শুরু হলো বিনয়। আচ্ছা বেশ, আমিই বলছি। আজকে অপরাজিতা যে সাহসী কাজটা করে ফেলেছে তার সেলিব্রেশনেই এই সান্ধ্য আসর, আর তুই এখন তোমার খোলা হাওয়া গানটা ধর। দিদুন বলল, হ্যাঁ, ছোটবেলায় ছোট্ট ছোট্ট হাতে হারমোনিয়াম বাজিয়ে শোনাতিস আমাকে এই গানটা। একটুখানি কেশে রাইমার দিকে তাকালো অপরাজিতা, তারপর শুরু করলো, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো
রাজি আছি তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না বেদনার কুলের কাছাকাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। নাচের ভঙ্গি আর গানের সুরে মেতে উঠল সন্ধ্যের কর্তা। গাইতে গাইতে অপরাজিতা বুঝল ও বহুদিন এমন মন খুলে গান করেনি। ভারী ভালো লাগছে ওর। মনে হলো রবি ঠাকুরের গানে ভর করে ও ওর সব পেয়েছির দেশটায় পৌঁছে যাচ্ছে। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।